আসসালামু আলাইকুম। উদ্ভাস উইকলি জিকে হাইলাইটসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পর্ব ৯, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফুর রহমান। আর আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকারিয়া। আলহামদুলিল্লাহ আমি 43তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে গ্যাজেটেড হয়েছি। ধন্যবাদ ভাইয়া আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের যে আলোচনা সেটি আমরা শুরু করতে চাচ্ছি। প্রথমেই আমরা ভাইয়া জাতীয় বিষয়াবলী নিয়ে আলোচনা করব। তো দেখি আমাদের জাতীয় বিষয়াবলীতে কি আছে। আমরা দেখতে পাচ্ছি যে COP29 এই সম্মেলনটি শুরু হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে ভাষণ দিয়েছেন। তো সেক্ষেত্রে ভাই আপনার কাছে আমি ২ টা জিনিস জানতে চাই। এই COP জিনিসটা কি? এবং এটার আদ্যোপান্ত আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করুন। তারপরে যেটা ব্যাখ্যা করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আসলে কি বলেছেন? আচ্ছা, ১ম এ যে বিষয়টিতে আসি সেটা হচ্ছে কপ। আমরা জানি কপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। আচ্ছা, কপ সম্মেলনের ইতিহাসটা জানতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে। আমরা জানি যে ইউএনএফসিসি অর্থাৎ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এটি একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈশ্বিক চুক্তি, যেটি ১৯৯২ সালে ইউএনসিইডি অর্থাৎ ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক যে সংস্থা, সেটি সেখানে যেই সম্মেলনটা হয়েছে সেটিকে আমরা আর্থ সামিটও বলে থাকি। সেই সম্মেলনে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। আচ্ছা। এরপর থেকে আমরা দেখে আসছি যে প্রতি বছর কপ সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে আসছে। তো প্রথম কপ সম্মেলনটি কবে হয়েছে সেটিও প্রার্থীদের একটু জেনে রাখা উচিত। ১৯৯৫ সালে প্রথম কপ সম্মেলন হয়, এটি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, ধন্যবাদ ভাই। মানে সেক্ষেত্রে তো আমাদের এবারকার এই প্রশ্নটাও চলে আসে যে ১ম টি আপনি বলেছেন যে বার্লিনে হয়েছে। আ এই বছর তাহলে COP কোথায় অনুষ্ঠিত হচ্ছে এবং কবে থেকে কবে পর্যন্ত COP অনুষ্ঠিত হচ্ছে? এই বছর কপ আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি হচ্ছে ১১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত এই সম্মেলনটি চলতে থাকবে। আচ্ছা। সো মোটা দাগে যদি আমরা আলোচনা করি তাহলে ভাই আমরা বলতে পারি যে এটা একটা বৈশ্বিক জলবায়ু সম্মেলন। জি। তো এই বছর আমরা যেটা জানি যে এটার যে মোটো সেটা হচ্ছে ইন সলিডারিটি ফর আ গ্রিন ওয়ার্ল্ড। জি। সো আ এখানে তাহলে আমাদের প্রধান উপদেষ্টা আসলে কি বললেন? এখানে আরেকটি বিষয় আমি একটু এড করতে চাই যে আচ্ছা। COP28 যে সম্মেলনটা ছিল, হুম। সেখানে একটা গুরুত্বপূর্ণ ফান্ড গঠন করা হয়েছিল, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, তো হ্যাঁ। সেই ফান্ডে আমরা যদি দেখি যে বৈশ্বিক যেই উন্নত দেশগুলো রয়েছে, তো তাদেরকে বলা হয়েছিল তারা যাতে এই ফান্ডে $100 বিলিয়ন আ প্রদান দেয় করে। আরকি। মানে একটা যেটা ফান্ড তৈরি করতে যেটা পারে। উন্নয়নশীল দেশ যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদের উন্নয়নের জন্য এই ফান্ডটা ব্যবহার করা হবে। হ্যাঁ। কিন্তু আমরা দেখেছি যে COP28 এ মাত্র $792 মিলিয়ন ফান্ড অনুমোদন হয় এবং সেখানে যুক্তরাষ্ট্রের কন্ট্রিবিউশন ছিল মাত্র 17.5%। খুবই কম। তো মানে আমরা খুব যদি দেখি যে যেই দেশগুলো কার্বন নিঃসরণের জন্য সবথেকে বেশি দায়ী, তারা কিন্তু এই COP29 সম্মেলনে এবার কিন্তু উপস্থিত হয় নাই। আচ্ছা, এটা এখন আমাদের পর্যন্ত জন্য উপস্থিত এখন হয়নি। পর্যন্ত উপস্থিত হয় নাই। এটা কিন্তু আমাদের জন্য খুবই হতাশাব্যঞ্জক একটা বিষয়। এবং আমরা তো একটা জিনিস দেখছি ভাইয়া, বারবারই আমরা এটা দেখছি যে চায়না, আমেরিকা তারা কেন যেন জলবায়ু নিয়ে যখন প্রশ্নটা আসে, তখন তাদেরকে খুব উদাসীন দেখা যায় এবং কিছু, কিছু ক্ষেত্রে আমরা দেখি যে তারা আসলে এগুলো থেকে নিজেদের নামটাও সরিয়ে নেয়। এবং স্বাভাবিকভাবে এই প্রশ্নটা এবার চলে আসছে যে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তিনি কিন্তু বলেছেন যে আসলে যে ক্লাইমেট যে ফান্ড বা হচ্ছে ক্লাইমেটের পিছনে তাদের যে ব্যয় রয়েছে, সেই ব্যয়টি তিনি কমিয়ে আনবেন। তো এই ক্ষেত্রে আসলে আপনার কেন মনে হয় এই রাষ্ট্রগুলো এই ধরনের আচরণ কেন করে? এখানে একটা বিষয় একটু উল্লেখ করতে চাই যে উন্নত যে রাষ্ট্রগুলো, তারা কিন্তু হচ্ছে এই ফান্ডিংটা করতে চায় না, কিন্তু তারা এই পরিবেশটাকে ধ্বংসের জন্য সবথেকে বেশি দায়ী। বেশি দায়ী। কারণ আমরা যদি দেখি যে চায়না, তাদের হুম, কন্ট্রিবিউশন কিন্তু 32% কার্বন নিঃসরণের ক্ষেত্রে। কার্বন নিঃসরণের এরপর ক্ষেত্রে। আমেরিকা, এরপর ভারত, জাপান, এই হুম, দেশগুলো কিন্তু রয়েছে। তো তারা এই বিষয়টাকে ইগনোর করার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা। আচ্ছা, তারা অর্থ লগ্নি করতে চায়। আচ্ছা, তো তারা এখানে কিন্তু এটা একটা মিলিয়ন ডলার বিজনেস। ওকে। তারা যদি এটাকে স্কিপ না করে তাহলে কিন্তু তাদের এই মিলিয়ন ডলার বিজনেসটা একটা ব্যাপক ক্ষতি হয়ে যায়। আচ্ছা, মানে পরিবেশের দিকে যদি তারা লক্ষ্য করতে যায় তাহলে অর্থনীতির জায়গা থেকে তারা একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা জি। আছে। তো এটা খুব সুন্দর করে ভাইয়া আপনি ব্যাখ্যা করলেন। তো আমরা এবার একটু যাই যে আমাদের যিনি রয়েছেন আ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আসলে এইবার COP সম্মেলনে গিয়ে কি বলেছেন? অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি এই কপ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটি উনার ব্রেইন চাইল্ড, উনার মাথা থেকেই আসছে। উনি আচ্ছা, আগেও বিভিন্ন কনফারেন্সে এই তত্ত্বটি তুলে ধরেছেন। সেটি আচ্ছা, হচ্ছে 3 জিরো থিওরি। আচ্ছা। অর্থাৎ উনার কিন্তু একটা বই আছে 'দ্য ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস'। জি, জি। আচ্ছা,
3-0 থিওরিতে তিনি মূলত তরুণ সমাজকে তিনি এখানে অন্তর্ভুক্ত করার জন্য একটা ব্যাপক জোর দিয়েছেন, কারণ তিনি তার সব আলোচনায় আমরা এই বিষয়টি দেখেছি। এছাড়াও তিনি উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের দিকেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তারা তাদের জীবন আচরণটাকে পরিবর্তন করবে। কারণ আমাদের যে লাইফ স্টাইল এটা কিন্তু অনেকটা পরিবেশ বিরুদ্ধ। আমরা পরিবেশ ধ্বংস করে কিন্তু আমাদের লাইফ স্টাইলটাকে গড়ে তুলছি। এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সভ্যতাকে হুমকির দিকে ফেলে দিচ্ছি। তো সেই বিষয়টাকে তিনি এখানে নিয়ে এসেছেন যে আমরা যদি আমাদের লাইফ স্টাইলটাকে পরিবর্তন করি, নিতান্ত প্রয়োজন ছাড়া যদি কোনো ভোগ্যপণ্য ব্যবহার না করি, সেক্ষেত্রে অপচয় কম হবে, জিরো ওয়েস্টেজ হবে এবং পরিবেশটা সুরক্ষা পাবে। এবং উনি যেই দ্য ওয়ার্ল্ড অফ 3 জিরোস বইয়ের কথা বলেছেন, ওখানে কিন্তু একটা জিরোর কথা উনি বলেছেন যে নেট কার্বন যে এমিশন আছে সেটাকেও জিরোতে নিয়ে আসতে হবে। এবং কপের উদ্দেশ্য কিন্তু অনেকটাই তাই, যে কার্বন নিঃসরণ কিভাবে কমানো যায়। এবং আমরা দেখেছি যে বড় বড় যে রাষ্ট্রগুলো আছেন, বিশেষ করে চীন, তারা আসলে কার্বন নিঃসরণের ব্যাপারে খুব উদাসীন ভূমিকা পালন করছে। তো ভাই আমরা এই জিনিসটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। এই পরবর্তীতে যদি আমরা যাই, আমরা দেখবো যে আমাদের উপদেষ্টা পরিষদের সম্প্রসারণ হয়েছে গত সপ্তাহে। আমরা 3 জন নতুন উপদেষ্টাকে দেখলাম যে তারা উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন। সেক্ষেত্রে আসলে এখন আমাদের উপদেষ্টার সংখ্যা কত এবং আসলে এটা কি পরিবর্তন নিয়ে এলো, এই জিনিসগুলো যদি আপনি একটু ব্যাখ্যা করে দিতেন। ছাত্র জনতার যে জুলাই গণ অভ্যুত্থান, এটার প্রেক্ষিতেই কিন্তু 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আমরা জানি। তো এরপর 16 আগস্ট আলী ইমাম মজুমদার সহ 4 জন উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হন। তো তখন পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ছিল 21 জন। কিন্তু সর্বশেষ 10 নভেম্বর নতুন করে 3 জন উপদেষ্টা যুক্ত হওয়ার কারণে এখন এই উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হয় 24। এছাড়াও প্রতিমন্ত্রী মর্যাদায় 3 জন বিশেষ সহকারী আছেন এই উপদেষ্টা পরিষদে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রার্থীদের মনে রাখতে হবে যে কে কোন উপদেষ্টার দায়িত্বে আছেন, এই বিষয়টি একটু প্রার্থীদের জেনে রাখা উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে নতুন করে কেন এই উপদেষ্টা পরিষদটা সম্প্রসারণ করা হলো, সেই বিষয়টা নিয়ে যদি বলি, যে আমরা দেখেছি যখন সরকারটি গঠন করা হয় তখন একজন উপদেষ্টার অধীনে একাধিক মন্ত্রণালয় ছিল। তো সেক্ষেত্রে তাদের মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে এটি একটি কঠিন বা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেই প্রেক্ষিতে সেই বিষয়টিকে বিবেচনায় নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য নতুন করে বাড়ানো হয়েছে। এবং আমার মনে হয় প্রথম থেকেই এই ব্যাপারটি তাদের যেই কর্মপরিকল্পনা, সেখানে স্পষ্ট ছিল যে আস্তে আস্তে নতুন আরো অনেক উপদেষ্টা যুক্ত হবেন এবং মন্ত্রণালয়গুলো আস্তে আস্তে আরো বেশি বিভাজিত হতে থাকবে। তো তারই একটা প্রক্রিয়াধীন যেই চলমান যে প্রক্রিয়া, সেটাকেই আমরা বলতে পারি যে ঘটছে এখন বর্তমান সময়ে। নতুন যে 3 জন উপদেষ্টা তারা শপথ গ্রহণ করলেন। এরপরে আমরা দেখি যে একটা সিদ্ধান্ত হয়েছে গত সপ্তাহে, সেটা হচ্ছে যে সিএসএ বা সাইবার সিকিউরিটি যে অ্যাক্ট, এটা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করুন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কি এবং কেন আসলে এই জিনিসটাকে বাতিল করা হলো বর্তমান সময়ে দাঁড়িয়ে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা 2023 সালের 39 নম্বর একটি আইন। তো আমরা দেখেছি এই আইনটি যখন প্রণয়ন করা হয় তখন থেকে এই আইনটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। কারণ এই আইনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই অধিকারটি দেওয়া হয়েছে যে যে কোনো ব্যক্তিকে যদি তাকে দেশবিরোধী বলে মনে হয় তাহলে তাকে গ্রেপ্তার করা এবং তার কার্যালয়ে গিয়ে তার ডিভাইস জব্দ করা, এই যে অধিকারটা সেটি কিন্তু প্রদান করা হয়েছে আইনের মাধ্যমে। তো এটি অনেকটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের কণ্ঠ রোধ করার একটি প্রক্রিয়া। তো 30 সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় তাদের একটি বিজ্ঞপ্তিতে বলেছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 অনুযায়ী বাংলাদেশে যে 8টি সাইবার ট্রাইব্যুনাল রয়েছে সেখানে 5818টি মামলা হয়েছে এবং সেই মামলাগুলো এখনো চলমান রয়েছে। সো বর্তমান সময়ে তাহলে এই সিদ্ধান্তটি হলো যে এই যে মামলাগুলো আছে বা অনেকেই এই আইনটাকে দেখার চেষ্টা করছেন এটা একটা হচ্ছে মানবাধিকার বিরোধী আইন বা এই ধরনের, তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখন এইটাকে বাতিল করার তাহলে সিদ্ধান্তটি হলো। জি, ঠিক আছে। এখানে আরেকটি বিষয় একটু অ্যাড করতে চাই যে এই সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে যে মামলাগুলো হয়েছে সেটি দুই ধরনের মামলা হয়েছে। একটা হচ্ছে স্পিচ অফেন্স, একটা হচ্ছে কম্পিউটার অফেন্স। অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বা মত প্রকাশের স্বাধীনতার বিরোধিতা করার ক্ষেত্রে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে স্পিচ অফেন্স। আর কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস হ্যাকিং এর বিষয়ের ক্ষেত্রে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অফেন্স। তো এই আইনটা বাতিল করার মাধ্যমে এখন এই বিষয়টি কিন্তু খুব স্পষ্ট বা প্রতিভাত হয়েছে যে এখন মানুষ মত প্রকাশের স্বাধীনতা পাবে এবং সংবাদপত্রগুলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারবে।
মানে এই সুযোগটা তাদেরকে দেওয়া হয়েছে এই যে তারা সুযোগটা। চাইলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারবে। আমরা একটু সামনের দিকে যদি এগিয়ে যাই আমরা দেখবো ভাইয়া যে জুলাই শহীদ যে স্মৃতি জাদুঘর রয়েছে সেখানে শহীদ নাফিসের দেহ বহনকারী রিক্সাটা থাকবে। সো এই সংক্রান্ত কোনো কিছু কি আমাদের আসলে জানা প্রয়োজন হতে পারে কিনা, বা এই ঘটনাটাকে যদি আপনি একটু ব্যাখ্যা করে দিতেন। আচ্ছা, এই ঘটনার প্রেক্ষাপটটা একটু বলি যে 5 নভেম্বর প্রথম আলো একটি প্রতিবেদন করেছিল। সেখানে বলা হয়েছিল যে নাফিসের দেহ বহনকারী যে রিক্সা সেটি বিক্রি করে দিয়েছেন মোহাম্মদ নুরু। তো এই প্রতিবেদনটি দেখার পর তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি তার দপ্তরের কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন যে রিক্সাটিকে খুঁজে বের করতে এবং যার কাছে রিক্সা বিক্রি করা হয়েছে তাকে খুঁজে বের করতে। তো পরবর্তীতে এটা জানা যায় যে রিক্সা চালক মোহাম্মদ নুরু 35,000 টাকায় একজন লন্ডন প্রবাসী আহসানুল কবির সিদ্দিকীর কাছে এই রিক্সাটি বিক্রি করে দিয়েছেন। আচ্ছা, তো পরবর্তীতে উপদেষ্টার মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করার পর এই রিক্সাটিকে জুলাই স্মৃতি গণঅভ্যুত্থান যে জাদুঘর সেখানে স্থানান্তরের জন্য বলা হয় এবং সেটি সেখানে স্থানান্তর করা হয়। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় একটু বলি, প্রার্থীদের যেটি জেনে রাখা উচিত যে নাফিজ সে রাজধানী বিদ্যানিকেতন স্কুলে এসএসসিতে পড়াশোনা জিপিএ 5 পেয়েছেন এবং তারপর তিনি একাদশে শ্রেণীতে ভর্তি ছিলেন। তো 4 আগস্ট রাজধানী ফার্ম গেটে পদচারী সেতুর নিচে তিনি গুলিবিদ্ধ হন। আচ্ছা, তাকে যে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই সময় চারিদিকে কিন্তু গুলি চলছিল। ঠিক সেই সময় দৈনিক মানবজমিন সংবাদ পত্রিকার ফটো সাংবাদিক জীবন আহমেদ তিনি বেশ কয়েকটি ছবি তুলেছেন। তো সেই ছবি দেখেই কিন্তু নাফিসের বাবা মা পরবর্তীতে তাকে চিনতে পেরেছেন। চিনতে পেরেছিল। তার মানে মানব জমিন পত্রিকার সাংবাদিক, ওনার নাম হচ্ছে জীবন আহমেদ, জি এবং উনি হচ্ছে যে প্রথমে এই ছবিটা তুললেন। তার মানে এই ছবিটা সবার আগে নিশ্চয়ই মানব জমিনেই প্রকাশিত হয়েছে এবং জি খুবই দুঃখ বিদারক একটি ছবি। এগুলো দেখলে আসলে আহ, এই যে একটা অভ্যুত্থান হলো এবং এখানে যে কত প্রাণ ঝরেছে সেই জিনিসগুলো আসলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আহ, আমি পার্সোনালি মনে করি যে এই একটা যে উদ্যোগ নেওয়া হয়েছে এটি খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ এই স্মৃতিগুলোকে আমাদের ধরে রাখতে হবে মানসপটে। আমরা বেশ কিছু জাতীয় বিষয়াবলী দেখেছি ভাইয়া, এখন আমরা যদি আন্তর্জাতিক বিষয়াবলী দিকে একটু নজর দেই সেক্ষেত্রে আমরা দেখি গত সপ্তাহে উল্লেখযোগ্য কোন কোন ঘটনা ঘটেছে। এর মধ্যেই আমরা জানি যে 5 তারিখে ডোনাল্ড ট্রাম্প উনি হচ্ছে নির্বাচিত হয়েছেন। জি তো সেক্ষেত্রে নির্বাচিত হওয়ার পর উনার কর্ম পরিকল্পনা সম্পর্কে অনেক কিছুই সামনে আসছে। তো প্রথম যেটি সামনে আসছে সেটি হচ্ছে যে উনি যুদ্ধ বন্ধ করার জন্য কাজ করবেন। তো এটি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে দিতেন। আচ্ছা, 5 নভেম্বর আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন। তো উনি নির্বাচিত হওয়ার পরেই উনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিন্তু টেলিফোনে কল করেছেন, আমরা আচ্ছা, দেখেছি। এবং সেখানে কল করেই তিনি তাকে রাশিয়ায় যে আগ্রাসন ছিল ইউক্রেনে সেটি বন্ধের জন্য পরামর্শ দিয়েছেন। আচ্ছা, তো আমরা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অনেক আগেই আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যে তিনি যদি প্রেসিডেন্ট হতে পারেন তিনি 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিবেন। আচ্ছা, আচ্ছা। মানে উনার বক্তব্যগুলো তো সবসময় এরকমই থাকে যে খুব ফাস্ট ফরওয়ার্ড এবং খুব সহজ সরল বক্তব্য উনি দেন, যেটা একদম ইস্যুগুলোকে একদম সরাসরি আঘাত করে আরকি। জি, আর আমরা একটা জিনিস আমি এটা খেয়াল করেছি পার্সোনালি, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনেরই আ এখন পর্যন্ত আমি দেখেছি সরাসরি যে যোগাযোগটি সেটি খুব বেশি হয়েছে। জি। তো উনি নির্বাচিত হওয়ার পরেই পুতিনকে কল করলেন। তো সেক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ সেটি সম্ভবত উনি বন্ধ করার চেষ্টা করবেন। এর জি। বাইরে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ আছে সেটি নিয়ে আসলে তার চিন্তা কি আপনার কাছে, আমি সেটি জানতে চাচ্ছি। এর বাইরে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা এখন চলমান রয়েছে সেজন্য তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাকেও তিনি টেলিফোনে কল করেছেন এবং সেখানে কল করার পর তিনি তাকেও সেম প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেছেন যে তিনি সেই যুদ্ধটাও বন্ধ করতে আচ্ছা, কাজ অর্থাৎ করতে আমরা আগ্রহী। একদম সহজেই বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানটা হচ্ছে যুদ্ধের এগেইনস্টে। তিনি আসলে চান না যে আমেরিকার যে টাকাগুলো আছে সেই টাকাগুলো আসলে অন্য জায়গায় এই প্রক্সি ওয়ার বা এই যে ওয়ার যেগুলো রয়েছে সেই যুদ্ধের পেছনে আসলে টাকাগুলো খরচ হোক, এবং কারেক্ট। এই একটা কারণেই কিন্তু বেশিরভাগ মানুষ এবার ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছেন বলে অনেক রাজনীতি বিশ্লেষক বলেছেন যে তারা আসলে এই যুদ্ধ বিগ্রহ এগুলোর উপরে নিজেদের রুটি রুজির যে ব্যাপারটি রয়েছে। আমরা দেখেছি যে 2022 সালের 24 ফেব্রুয়ারি যখন রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালায় হুম। তারপর থেকে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র এবং অর্থ দিয়ে কিন্তু আমেরিকা ইউক্রেনকে সহায়তা করে আসছিল। এবং এটা কিন্তু অর্থনৈতিক একটা আমরা দেখলাম যে মন্দার মতো অর্থনৈতিক মন্দার হুম, সময় তো এটা কিন্তু আমেরিকানরা খুব ভালোভাবে নেয়নি। হুম। তো সেই প্রেক্ষিতেই কিন্তু আমেরিকানরা তাদের পরবর্তী নেতা চুজ করার ক্ষেত্রে এই বিষয়টিকে তারা বিবেচনায় নিয়েছে। এবং আমরা যেটা বুঝতে পারি যে ডোনাল্ড ট্রাম্প আসলে
তার দেশের অর্থনীতির ব্যাপারে খুবই রিজিড। এক্স্যাক্টলি। সে যুদ্ধ করবে না, সে হচ্ছে ক্লাইমেটের যেই ফান্ড গুলো আছে সেটা কমিয়ে দিবে, এবং সে ক্লাইমেটের সম্পর্কে বেশ কিছু উচ্চবাচ্যও করেছে। আপনি যদি তার সম্পর্কে কিছু বলতেন যে ক্লাইমেটকে আসলে উনি কিভাবে আসলে দেখেন? জলবায়ু পরিবর্তন যে হচ্ছে এটাই আসলে উনি বিশ্বাস করেন না। উনি জলবায়ু পরিবর্তনকে ধাপ্পাবাজি বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা। সো হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উনি যখন ২০১৬ তেও আসলেন তখনও দেখলাম যে ক্লাইমেটের যে ফান্ড বা হচ্ছে ক্লাইমেট রিলেটেড আলাপগুলোকে উনি খুবই অপছন্দ করতেন। সম্ভবত উনি নিজেও একজন ব্যবসায়ী বলে আসলে এই জিনিসটাকে অপছন্দ করে থাকেন। তো যাই হোক, আমরা যেটা বুঝতে পারছি যে সামনের দিকে আমেরিকার যে প্রেসিডেন্ট আছেন তিনি আমেরিকার স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, এবং এই কারণেই উনি উনার নির্বাচনী যে স্লোগান ছিল সেটা হচ্ছে যে আমেরিকা ফার্স্ট। আমেরিকা ফার্স্ট। দেখা যাক উনি আগামী ৪ বছরে আসলে কতটুকু নিজের যে অবস্থান সেখানে অনড় থাকতে পারেন। পরবর্তীতে যদি আমরা যাই, আমরা দেখব যে ১ম নারী চিফ অফ স্টাফ পাচ্ছে হোয়াইট হাউস। সো হোয়াইট হাউসে ১ম নারী চিফ অফ স্টাফ আসছেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং বেশ আলোচিত একটা ঘটনা। তো আমরা আপনার কাছে জানতে চাবো যে কে হচ্ছেন এই নারী চিফ অফ স্টাফস, এবং এই চিফ অফ স্টাফস জিনিসটা আসলে কি বোঝায়? আচ্ছা, হোয়াইট হাউসের ১ম যে নারী চিফ অফ স্টাফ ইনি হচ্ছেন সুসি ওয়েলস। তাকে ডোনাল্ড ট্রাম্প বেছে নিয়েছেন। এখানে আচ্ছা, একটা বিষয় একটু জেনে রাখা উচিত যে প্রার্থীদের, উনি আ উনি হচ্ছেন হোয়াইট হাউসের ৩২তম চিফ অফ স্টাফ এবং আচ্ছা। ১ম চিফ অফ স্টাফ ছিলেন জন স্টিলম্যান। জন স্টিলম্যান, তো ওকে। চিফ অফ স্টাফ বিষয়টি একটু জেনে রাখা উচিত। চিফ অফ স্টাফকে বলা হয় যে মার্কিন প্রেসিডেন্টের গেটকিপার বা আচ্ছা, দ্বাররক্ষক। ওকে। অর্থাৎ তিনি হোয়াইট হাউসের কর্মীদেরকে পরিচালনা করবেন আচ্ছা। এবং হোয়াইট হাউসের যে প্রেসিডেন্ট হুম, ডোনাল্ড ট্রাম্প, তো তার যে বিভিন্ন মিটিং বা যোগাযোগ করার প্রয়োজন হবে সেগুলোর সময়সূচি নির্ধারণ করবেন। আচ্ছা, পাশাপাশি তিনি বিভিন্ন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য মন্ত্রণালয়ের যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গেও তিনি যোগাযোগ করবেন। আচ্ছা। মানে একটা একটা ব্যাপক প্রশাসনিক প্রভাব রয়েছে তার। দায়িত্ব তার রয়েছে, এবং মানে প্রেসিডেন্ট কি করবেন না করবেন প্রত্যেকটা জিনিসেই তার কোনো না কোনো ভাবে প্রভাব বিদ্যমান। জি। তাহলে বেশ ক্ষমতাশীল একটা জায়গায় সুসি উইলসকে আমরা তাহলে দেখতে পাবো। উনি রিপাবলিকান পার্টির একজন মেম্বার। তাকে বাছাই করার জন্য একটা কারণ হতে পারে যে এবার যখন নির্বাচনী প্রচার অভিযান চলছিল, তো তখন কিন্তু উনি আ আ তার প্রচার অভিযান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটা খুবই সুসংগঠিত এবং সুশৃঙ্খল ছিল। আচ্ছা, তার এটা মানে এটা অনেক। উনার যেই নির্বাচনী যেই দক্ষতা এবং জি, হচ্ছে উনার যে প্রজ্ঞা সেটা দেখে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প খুবই বেশি বিমোহিত হয়েছেন, এবং জি। সেই জন্যই উনাকে চিফ অফ স্টাফ হিসেবে আসলে নিয়োগ দেওয়া হয়েছে। এটা একটা দারুণ ব্যাপার আমরা জানতে পারলাম ভাইয়া। এরপরে যদি আমরা আন্তর্জাতিক একটু পরিবর্তন দেখতে চাই তাহলে আমরা দেখব যে জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইশিবা শিগেরু তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ঘোষিত হয়েছেন। জি। বেশ গত কয়েক মাস ধরে আমরা দেখছিলাম যে ইশিবা শিগেরুর নাম আসছিল বারবার, কিন্তু সেটা আনুষ্ঠানিক হচ্ছিল না। আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করা হচ্ছিল না। তো অনেকদিন পরে আমরা দেখতে পারলাম যে এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। জাপানের সাধারণ নির্বাচনটা হয়েছে ২৭ সেপ্টেম্বর। তো জাপানের এই নির্বাচন, আমরা জানি জাপানের পার্লামেন্টটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। আচ্ছা, এখানে একটি হচ্ছে উচ্চকক্ষ, একটি হচ্ছে নিম্নকক্ষ। উচ্চকক্ষকে পারিষদ সভা বলা হয় এবং নিম্নকক্ষকে প্রতিনিধি সভা বলা হয়। ওকে। তো নিম্নকক্ষে যে আসন সংখ্যা সেটা হচ্ছে ৪৬৫টি। তো একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য কম করে হলো ২৩৩টি ভোট তাকে পেতে হবে। তাহলে সেই ক্ষেত্রে সে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তো জাপানের যে ১ম দফায় যে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেখানে আমরা দেখি যে আ আ জাপানের যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি ভোট পেয়েছেন ২২১টি। আচ্ছা, অর্থাৎ ১৩টি ভোট কম ছিল তার ওকে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষিতে। তো সেজন্য কিন্তু এই নির্বাচনটা আবার ২য় দফায় গড়ায় আচ্ছা। এবং এটা ১৯৯৪ সালের পর জাপানে ২য় বারের মতো এই ঘটনাটি ঘটেছে। যে আমরা ইদানিংকালে যেই নির্বাচনগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে প্রায়ই দেখছি যে ২য় দফা নির্বাচন হওয়ার প্রয়োজন পড়ছে। জাপানেও হলো, এর আগে আমরা যখন শ্রীলঙ্কা নিয়ে আলোচনা করেছিলাম তখনও দেখেছি যে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভোট গণনা করতে হয়েছিল ২য় দফা। জি। তো ভাইয়া যেখানে বলছিলেন সেই জিনিসটা আবার। তো ইশিবা শিগেরু তিনি যেহেতু ১ম দফা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি, সো ২য় দফায় নির্বাচনটা হয় এবং সেখানে দেখা যায় যে তার প্রতিপক্ষ বিরোধী পার্টি তিনি ১৬০টি আসন পান আর ইশিবা শিগেরু আবার ২২১টি আসন পান। তো সেক্ষেত্রে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা ঘোষণা করা করা হয়। হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা জেনে রাখতে পারি যে জাপানের যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেই পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। রাইট। সো সেটাও আমরা একটু জেনে রাখতে এখানে পারি। আরেকটি বিষয় জেনে রাখা উচিত, প্রার্থীরা জেনে রাখতে পারে যে জাপানের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে, সরকার দল সেটা হচ্ছে এলডিপি, লিবারেল আচ্ছা, ডেমোক্রেটিক পার্টি। আর যেটা হচ্ছে বিরোধী দল সেটা হচ্ছে এখানে বেশ কিছু বিরোধী দল রয়েছে। যেমন সিডিপি রয়েছে, হুম, কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি। হুম। এছাড়াও ডিপিপি রয়েছে।
ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপল। তো এরকম যে বিরোধী দলগুলো রয়েছে বা রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে প্রার্থীরা জেনে রাখতে পারে। আচ্ছা, তো এখন যিনি ক্ষমতা রয়েছেন তিনি হচ্ছেন এলডিপি বা লিবারেল ডেমোক্রেটিক ডেমোক্রেটিক পার্টি। পার্টির একজন মেম্বার। সো মোটামুটি আমরা ইশিবা শিগেরু সম্পর্কে এবং জাপান সম্পর্কেও জানতে পারলাম। আজকের আলোচনাটা আমাদের এখানেই সমাপ্ত হবে, কারণ গত সপ্তাহে যেগুলো ঘটে গেছে মোটামুটি সবকিছুই আমরা আলোচনায় নিয়ে এসেছি। তো সেক্ষেত্রে আমাদের আলোচনা যেহেতু সমাপ্ত, যারা এই অনুষ্ঠান দেখছেন দর্শক, তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? আমি একটা কথা বলতে চাই যে যারা প্রার্থী আছেন সামনে অ্যাডমিশন পরীক্ষা দেবেন, তারা আপনারা যারা আছেন তারা হচ্ছে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে এবং বিশ্বাস রেখে নিজের সর্বোচ্চ এফোর্টটা দেন, নিয়মিত পত্রিকা পড়েন এবং কখন একটা বিষয় মনে রাখবেন যে হাল ছাড়বেন না। আমরা একটা বিষয় দেখি যখন অ্যাডমিশন প্রিপারেশনের জন্য সবাই তাদের সময়টাকে দেয়, তখন আমরা দেখি যে তারা রেগুলারিটি মেনটেন করতে পারে না। এই কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলোতে সফল হওয়ার জন্য। সো আমি বিশ্বাস করি আপনারা এই কাজটি করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ধন্যবাদ ভাইয়া আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। এরই মাধ্যমে আজকের যেই উইকলি জিকে হাইলাইটস, সেই হাইলাইটসের আলোচনা শেষ হলো। আগামী সপ্তাহে আবার নতুন কোনো বিষয় নিয়ে, সামনে ঘটে যাওয়া যে বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।